নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আজ আপনাদের এমন একটা বিশেষ প্রবলেম নিয়ে বলবো, যেটা কম বেশি সবাই এটা কিন্তু ভোগ করেন। দেখুন, ঘাম হওয়াটা খুব স্বাভাবিক। পরিশ্রমের জন্য হোক, চলাফেরার জন্য হোক, আর গরমকালে তো ঘাম হয়েই থাকে। কিন্তু ঘামটা যদি খুব দুর্গন্ধযুক্ত হয়, আপনি বাসে বা ট্রেনে ওপরে হ্যান্ডেলটা ধরার জন্য হাতটা উঁচু করে থাকতে পারছেন না। আপনার বাচ্চাটা বা কারুর বাড়িতে গিয়ে আপনি মোজা পরে ঘরে ঢুকতে পারছেন না, অফিসে জুতো খুলে মোজা সমেত ঢুকতে পারছেন না, মোজাটা খুলে রেখে আপনাকে ঢুকতে হচ্ছে। বা বাচ্চাটা স্কুল থেকে ফিরলেই মা চিৎকার করছে, বাবু যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আগে মোজাটা খুলে এসো। তাহলে এই ধরনের অফেন্সিভনেস, প্রচুর দুর্গন্ধ। সব থেকে ভালো মেডিসিন বলবো, সব থেকে ভালো মেডিসিন বলবো যেটা খেলে, হোমিওপ্যাথি মেডিসিন অবভিয়াসলি, যেটা ব্যবহার করলে এর থেকে আপনি চির মুক্তি পেতে পারেন। কেন এই অর্ডারটা হয়, কেন এই ঘামটা এত দুর্গন্ধযুক্ত হয়? সবার ঘামে তো গন্ধ হয় না, কারো কারো কিন্তু ঘামটা এত দুর্গন্ধযুক্ত যে পাশের লোককে মুখটা সরিয়ে নিতে হয়। সব থেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ বলবো, যেটা শুনলে আপনি এ থেকে মুক্তি পাবেন। প্লিজ ভালো লাগলে বা বন্ধুদের মধ্যে কারো যদি এই ধরনের প্রবলেম থাকে, তাদের একটু শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দেবেন। আসুন, ঘামের দুর্গন্ধ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা নিয়ে বলি। প্রথমেই জানতে হবে আমাদের যে ঘামটা কেন হয়। সোয়েটটা হয়, জেনারেলি বেরোয় কি সোয়েট গ্ল্যান্ড থেকে। সে বেশি পরিমাণে যদি ঘাম বেরোয় তাহলে একটা প্রবলেম। আবার ঘাম বেশি পরিমাণ হচ্ছে, তার সঙ্গে যদি সেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে, সেখানে দুর্গন্ধটা কিন্তু আরো বেড়ে যায়। আচ্ছা, সোয়েট গ্ল্যান্ডের কথা যদি প্রথমে ভাবা হয়, তাহলে আমার ভাবতে হবে ক ধরনের সোয়েট গ্ল্যান্ড আছে। একটা হচ্ছে অ্যাপোক্রিন। অ্যাপোক্রিন গুলো বড় বড়। এটা কি হয়, এগুলো আমাদের স্কিন থেকে বেরিয়ে যে হেয়ার ফলিকলস গুলো আছে সেখানে ওপেনিং হয়। এর মধ্যে এটা একটু গাঢ়, এর ডিসচার্জটা একটু গাঢ়, এবং এটা সুগার, অ্যামোনিয়া এবং প্রোটিন এর মধ্যে কিন্তু কন্টেন্ট থাকে, তার সঙ্গে তো অয়েল থাকেই। আরেকটা হচ্ছে ইক্রিন গ্ল্যান্ড। এটা আমাদের সারা শরীরে, এটা কিন্তু পাতলা। এটা পাতলা, এর যে ডিসচার্জটা সেটা পাতলা, ওয়াটারি। আমাদের বডি টেম্পারেচারটা দেখবেন, ঘাম হওয়ার পর গাটা কিরকম ঠান্ডা শীতল লাগে, বা কখন ঘাম হয়, যখন আমরা খুব বেশি গরম হয়। এই যে টেম্পারেচারটা মেনটেন করতে কিন্তু ঘাম আমাদের এই গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়ে আমাদের কিন্তু সাহায্য করে। পায়ের নিচে, পায়ের পাতায় যে গ্ল্যান্ড থাকে, টিউবারকুলার গ্ল্যান্ড, প্রচুর পরিমাণে থাকে, আর তার সিক্রেশনটাও অনেক বেশি হয়। কিন্তু অফেন্সিভনেস, এইটাকে দূর করতে হবে আমাদের। ভাবতে হবে কি করলে এর থেকে মুক্তি পাওয়া যায়। ঘাম তো কাজ করলে হবেই, পরিস্থিতির জন্য। যে জায়গায় আপনার ওয়ার্কিং প্লেস, সেখানে হয়তো গুমোট হয়ে আছে, ভালো বার হওয়ার জায়গা নেই। আমাদের কিছু কিছু জিনিস ব্যবহার কি করলে আমরা থেকে প্রিভেনশন, কি করলে আমরা থেকে মুক্তি পেতে পারি। যেমন আমাদের কটন কাপড় ব্যবহার করতে হবে, যার মধ্যে দিয়ে হাওয়া সহজেই চলাফেরা করতে পারে, বডিটা সহজেই শুকনো থাকতে পারে। একই কাপড় বারবার ব্যবহার না করা, রোজ কাপড়টাকে কেচে শুকনো করি, অবভিয়াসলি এই কথাটা মাথায় রাখবেন। শুকনো কাপড় কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। প্রচুর স্পাইসি ফুড, যেমন রসুন পেঁয়াজ যুক্ত খাবার যদি আপনি খান, সেখানেও একটা কিন্তু ঘামে দুর্গন্ধ হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। অ্যালকোহল, স্মোকিং, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। লং টার্মে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে কিন্তু ঘামের দুর্গন্ধ খুব দেখা যায়। তার মানে এটা তার সিমটম নয়, ভেবে নেবেন না যে এটাই তার সিমটম। লিভার ডিজিজে, কিছু কিছু লিভার ডিজিজ আছে, লিভার ডিজিজ অনেক দিন ধরে ভোগার পরে তার যে ঘামটা হয়ে যায় পচা ডিমের মতো। কিন্তু পচা ডিমের গন্ধ মানে যে লিভার ডিজিজ, সেটা কিন্তু নয়, সেটা বলছি না আমি। ডিজিজে এই ধরনের ঘাম দেখতে পাওয়া যায়। কিডনি প্রবলেম হতেও দেখতে পাওয়া যায়। হাইপার থাইরয়েডিজম যাদের মধ্যে আছে, তাদের ঘামেও খুব অফেন্সিভনেস থাকে। অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, সেখানেও একটা অফেন্সিভ, ভীষণ অ্যাসিটোনের মতো গন্ধ। মোটা, খুব ওবেজ, ওবেজ পার্সন, তাদেরও কিন্তু এরকম ঘাম দেখতে পাওয়া যায়, এবং ঘামের দুর্গন্ধ দেখতে পাওয়া যায়। খাবার, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, পরিমিত প্রচুর পরিমাণ, মানে পরিমাণ মতো প্রচুর পরিমাণে জল পান করা খুব দরকার। জামা কাপড়গুলো সবসময় শুকনো করে ব্যবহার করুন, ভিজে না থাকে। জামা কাপড় যেগুলো কাচ্ছেন, সেগুলোকেও খুব ভালো করে শুকনো করে নিন। কারণ শুকনো অবস্থায়, ভিজে অবস্থায়, বা যদি অর্ধ শুকনো অবস্থায় কোনো জামা ব্যবহার করেন, বা ঘামে ভিজে গেছিল সেটাকে আবার কোনো কারণে পড়তে হয়েছে, সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইনফেকশনটা অনেক বেশি বেড়ে যায়, এবং তার ফলে দুর্গন্ধটা হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। আসা যাক মেডিসিন। দেখুন, প্রথমেই যে মেডিসিনটার কথা মনে পড়ে সেটা সালফার। সালফার পেশেন্ট না একটু পরিষ্কার পরিচ্ছন্ন কম, তার ফলে তার দুর্গন্ধ ঘামে তো হবেই। আর একটু ওভার থিঙ্ক করে, সে ভাবে আমি নিজে খুব বড়, সেই জন্য তার নিজের, আমার জামা কাপড়, আমার এগুলো প্রতি কেয়ারই করে না। ওই ঘাম অবস্থা জামাটা পরে ফেললো, হ্যাঁ একটুখানি ময়লা আছে সেটা নিয়ে ভাবছে না, ভালো করে সাবান দিয়ে ধুচ্ছে না। সাবান দিয়ে সবসময় ভালো করে পরিষ্কার করে বডিটাকে ওয়াশ করা দরকার। সালফার পেশেন্টের ঘাম ভীষণ দুর্গন্ধ, এবং সেই ঘামের সঙ্গে সেখানে, ঘামের ফলে সেখানে ইনফেকশন হয়ে গিয়ে ইচিং পর্যন্ত শুরু হয়ে যায় ইনফেকশনের জন্য।
একটা কাজ করতে পারেন, সপ্তাহে একদিন একটু খাবার সোডা বা ফিটকিরি একটুখানি অ্যালাম একটু ভেঙে নিয়ে যদি জলে দিয়ে সেই জলে স্নান করেন, পরে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলেন। এটা যদি সপ্তাহে অন্তত একদিন করতে পারেন, যাদের বেশি ঘামে দুর্গন্ধ আছে, সেখানে কিন্তু ব্যাপক কাজ দেয়। সোরাই নামের কথা ভুললে হবে না। সোরাই নাম পেশেন্ট খুব ঠান্ডায় কাতর, গরমকালে অদ্ভুত ব্যাপার কি জানেন, গরমকালে ফ্যানটা পর্যন্ত চালাতে চায় না, পাশের বন্ধু ফ্যান চালিয়ে রাখলে সে তার অস্বস্তি হয়। গরমকালে রোদের মধ্যেও সে মোটা জামা পরে বেরোতে পারে, ফলে তার যে ঘাম হয় সে ঘামটা ভীষণ ভীষণ দুর্গন্ধযুক্ত। সে একদম ঠান্ডা সহ্য করতে পারে না। এমনকি গরমটাও তার অন্যদের যেটা গরম বলে মনে হয় সেটাও তার মনে হয় না। এখানে হচ্ছে সোরাই নাম পেশেন্ট, খুব দুর্গন্ধযুক্ত ঘাম। সব থেকে ভালো মেডিসিন যেটা আমরা পিট বলুন, পায়ের তলা বলুন, হাতের তলা বলুন, প্রচুর ঘাম হয়, যে মেডিসিনটা দিস সাইলিসিয়া, ভীষণ অফেন্সিভ। বাচ্চাদের জন্য এটা ভীষণ প্রেসক্রিপশন করা হয়। সাইলিসিয়া যেসব বাচ্চাদের দেখবেন প্রচুর হাত দিয়ে ঘাম বেরোচ্ছে, আমার একটা এক্সেসিভ ঘামের উপরে ইয়ে আছে, ভিডিও আছে সোয়েটের উপরে, ওটা একবার দেখে নেবেন, তাহলে অনেকটা সোয়েট সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আজকে বলবো অফেন্সিভনেস, ঘামের দুর্গন্ধ। সাইলিসিয়া পেশেন্টের ঘাম তো ব্যাপক হয়ই, তার সঙ্গে তার যে দুর্গন্ধটা এত বেশি, তার একজিলায়, আর্মপিটে, পায়ের তলায় এত ঘাম হয়। রোজ বাচ্চাটাকে রোজ মোজাটা কেচে পাঠাচ্ছে তার মা, কিন্তু যখন সে বিকালবেলা সেই বাচ্চাটা ফিরে আসছে, সেইটুকুনি মোজা, একদিনও তার পায়ের দুর্গন্ধ এত বেশি, সেই মোজাটাকে কাছে সহ্য করা যাবে না। জুতো খুললে, বন্ধুরা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ হ্যাঁ তুই জুতোটা খুলিস না বাবা, কারণ জুতো খুললেই বুঝতে পারবে তার পাশের বন্ধু চেনে যে ও যে জুতো খোলে, তাহলে এই ঘরের মধ্যে আর কেউ থাকতে পারবে না। সাইলিসিয়া সাইলিসিয়া 200, প্রথমে 30 ইউজ করুন, সকালে দুবার সন্ধ্যে দুবার, পরে 200 সপ্তাহে 2 কি 3 ডোজ, মানে 3 দিন ছাড়া। এটা একটু কন্টিনিউ করুন, দরকার মতো হায়ার ডাইলিউশনে যান, 1 m 10 m CM যেমন প্রয়োজন। ভীষণ ভালো ওষুধ, দুর্গন্ধযুক্ত ঘামের সাইলিসিয়ার তুলনা হয় না। ব্যাটাকাপের কথা বলবো, একটু বোকা বোকা ঘুরছে ছেলে, একটু মোটা সোটা, প্রচুর দুর্গন্ধযুক্ত ঘাম। এত ঘাম হয় যে হাতের তলা পায়ের তলাটা হেজে যায়, ঘাও হয়ে যায়। ব্যাটাকাপ আরো অনেক হোমিওপ্যাথি মেডিসিন, থুজা, একদম অনেক, মানে মাছি উড়ে এসে তার গায়ে বসবে, এইরকম ধরনের গন্ধ। হ্যাঁ, পাশে থাকতেই পারা যাবে না, এরকম আরো বেশ কিছু মেডিসিন আছে। আপনার জন্য যেটা পারফেক্ট, আপনার জন্য যেটা সেটা পারফেক্ট, তার জন্য প্লিজ আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, ঠিক মতো ভাবে তার কথা শুনে চলুন, ঘামের দুর্গন্ধ দূর হবেই। দরকার মতো আমাকে ফোন করুন, বুধবার, বৃহস্পতিবার বা শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30। আপনার দুর্গন্ধ দূর করার জন্য ঘামের আমি নিশ্চয়ই চেষ্টা করবো সব থেকে ভালো মেডিসিন দেখার জন্য। এই বলে শেষ করলাম, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।